হ্যালো বন্ধুরা, আজকের যে ঘটনাটা আমি আপনাদেরকে বলবো সেটা ক্লিয়ারলি জাস্টিস ভার্সেস ইনজাস্টিসের কেস, তার সাথে সাথে হিংসা ভার্সেস প্রতিহিংসা এর একটা পারফেক্ট উদাহরণ। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনা। নভেম্বরের শেষ সপ্তাহ 2021, সারা ভারতবর্ষ বলুন সারা পৃথিবীতে করোনা ছড়িয়ে আছে, লকডাউন রীতিমতন চলছে, কোথাও হালকা হালকা উঠেছে তো কোথাও কন্টিনিউয়াস চলছে। সেই সময় ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা, সেই উজ্জয়ন জেলাতে একটা ছোট্ট গ্রাম ছিল, যে গ্রামটার নাম হচ্ছে রতলাম গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষই তারা কিন্তু চাষাবাদের সাথে যুক্ত। এবার এই চাষাবাদ যারা করে তারা ক্লিয়ারলি জানে যে নভেম্বর মাসে নতুন ধান রোপণ করা হয়, এবং নতুন যখন ধান রোপণ করা হয় সেই ধানের প্রচুর পরিমাণে জল লাগে। এই কারণে চাষিদের তাদের মাঠে যে পাম্প আছে, যেটা থেকে গ্রাউন্ড ওয়াটার তারা তুলে সেই ধান চাষে দেয়, সেটাকে কন্টিনিউয়াস চালিয়ে রাখতে হয়, মাঠটাকে পুরো জলে জলে করে ভেজা রাখতে হয়। তো এই রকমভাবেই সেই নভেম্বরের শেষ সপ্তাহে সেই যে রতলাম গ্রাম আছে, সেই গ্রামের যে এক্স পঞ্চায়েত প্রধান ছিল ভবনলাল, সে তার মাঠের দিকে যাচ্ছে। মাঠের আল বরাবর সে যখন হেঁটে হেঁটে যাচ্ছে তখন সে তার মাঠটাকে জ্যোৎস্নার আলোতে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে, এবং যেই না সে একদম মাঠের কাছে গেছে, যেই না সে তার পাম্পটাকে স্টার্ট করবে বলে সুইচ বোর্ডটা অন করেছে, একটু দূরে সে দাঁড়িয়ে আছে তার সেই পাম্পের থেকে, হঠাৎ করেই তার পাম্পটা হিউজ আওয়াজ করে ব্লাস্ট হয়ে পুরো ফেটে চারিদিকে ছড়িয়ে পড়ে। ভবনলাল হালকা আহত হয়, কিন্তু সে প্রাণে বেঁচে যায়। এবার সারা গ্রামবাসী ভাবতে থাকে যে হঠাৎ করে এরকম একটা পাম্প ব্লাস্ট হলো কেন। একটা কথা আমি আপনাদেরকে এখানে বলে রাখি, পাম্প ব্লাস্ট হওয়া খুব একটা অদ্ভুত ব্যাপার না। তার কারণ এই যে পাম্প চালানো হয় না, এইটা অনেক সময় বিদ্যুৎ চুরি করে ইললিগালি ইলেকট্রিসিটি নিয়ে চালানো হয়। এই কারণে অনেক সময় পাম্পে না শর্ট সার্কিট হয়ে যায়, এই কারণে অনেক সময় পাম্প খারাপও হয়ে যায়, আবার অনেক সময় ব্লাস্ট হয়ে যায়। এই ক্ষেত্রেও সেরকমই একটা কিছু হয়েছে, এই জিনিসটা গ্রামবাসী ভেবে নেয়। এই ঘটনার ফলে সেই শান্ত গ্রাম কয়েকদিনের জন্য অশান্ত হলেও আবার সেই গ্রামটা আস্তে আস্তে শান্ত হয়ে যায়। কিন্তু আবার ছন্দপতন হয় 4 জানুয়ারি 2022, ঠিক 3 মাস পর। এই 3 মাস পর এই গ্রামেরই একজন চাষি ছিল, যার নাম হচ্ছে লাল সিং। এই লাল সিং তার মাঠের যে আঙিনা আছে, সেই আঙিনা থেকে আস্তে আস্তে মাঠের দিকে যায়। তখন রাত প্রায় 2টো বাজে। তারা মেনলি এই রাত্রেবেলা পাম্পটা অন করতে যাওয়ার কারণই ছিল যে অনেক সময় ইলেকট্রিসিটি ঠিকঠাকভাবে থাকে না। তো এই কারণে রাত্রে যখন ইলেকট্রিসিটি থাকে সেই সময়টাই তারা পাম্পটা চালিয়ে দেয়, পুরো মাঠটা যাতে ভিজে ভিজে থাকে, এবং সকালবেলা তারা ঠিক তাদের টাইম মতন ঘুমটাকে পূরণ করে তারা সকালবেলা ওঠে। খুব ভালো কথা। এবার লাল সিং যখন মাঠের দিকে যাচ্ছে, সে গিয়ে সুইচ বোর্ডটা অন করেছে। এবার পাম্প না অনেক রকমভাবে আছে, যে সুইচ বোর্ড দিলে অন হয়ে যায়, আবার অনেক জায়গায় আছে একটা মোটর থাকে, সেই মোটরটাকে এরকমভাবে ঘোরাতে হয়, ঘোরালে হুট করে পাম্পটা অন হয়ে যায়। এবার যেই না সেই পাম্পটা অন করে সেই পাম্পের কাছে সে দাঁড়িয়েছে, পাম্পটা হিউজ আওয়াজ করে ব্লাস্ট হয়। এবার এই আওয়াজ শুনে গ্রামবাসীরা দৌড়ে আসে, এবং দৌড়ে এসে একটা হিউজ বাজে অবস্থা দেখে যেখানে পাম্পটা ব্লাস্ট হয়েছে সেখানে একটা হিউজ বড় গর্ত হয়েছে, যেন একটা বোম ব্লাস্ট হয়েছে, এরকম কিছু একটা টাইপ। এবং লাল সিং, যার মাঠ ওটা, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায়। কিন্তু তার বদলে দেখা যাচ্ছে ওই যে ব্লাস্ট সাইট আছে সেখানে খণ্ড খণ্ড কিছু মাংসের টুকরো পড়ে আছে, এবং তারা বুঝতে পারে যে এটা আর কেউ না, এটাই হচ্ছে লাল সিং। এবার যেহেতু পাম্প এরকমভাবে ব্লাস্ট হয়েছে, লাল সিংয়ের এইভাবে মৃত্যু হয়েছে, তারা পুলিশকে ডাকতে বাধ্য হয়। এবার পুলিশ আসে, পুলিশ এসে তদন্ত শুরু করে, এবং পুলিশ প্রথমেই একটা জিনিস দেখে শক হয়ে যায়। তারা বুঝতে পারে যে এই পাম্প ব্লাস্টটা শর্ট সার্কিটে হয়নি, এটার পিছনে অন্য একটা বড় কারণ আছে। তারা আরও তদন্ত করে। এরপর এই যে তদন্তটা সেটা ক্রাইম ব্রাঞ্চকে দিয়ে দেওয়া হয়। ক্রাইম ব্রাঞ্চ যখন আসে, তারা দেখে এই যে পাম্প ব্লাস্ট, এটা তো শর্ট সার্কিটে হয়নি, উল্টে এই যে পাম্প ব্লাস্টটা হয়েছে, এটা হয়েছে ডাইনামাইট ব্লাস্টে, এবং রীতিমতন এই ব্লাস্টে জিলেটিন পর্যন্ত ইউজ করা হয়েছে। এবার পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এরা দুজনেই তো অবাক হয়ে যায়। মধ্যপ্রদেশের উজ্জয়ন, রতলাম বলে একটা ছোট্ট গ্রাম, এখানে টেরোরিজম নাই, এটা না নর্থ ইস্ট, না এটা কাশ্মীর, এখানে কেন এরকম হবে? এখানে তো কোনো টেরোরিস্ট অর্গানাইজেশন নেই। কিন্তু পুলিশের প্রথম সন্দেহ মাওবাদীদের দিকে যায়।
তারা ভাবে এই জিনিসটা কি মাওবাদীরা করেছে, কিন্তু তারা তদন্ত করে দেখতে পায় যে মাওবাদীরা তো এই এরিয়াতে থাকেই না, তার সাথে মাওবাদীদের এখানে কোনো কানেকশন নেই। তারপর পুলিশ থিঙ্কিং করে নিশ্চয়ই এখানে এমন কোনো একটা ব্যাপার আছে যেখানে জঙ্গিরা একটা সফট টার্গেট খোঁজে তারা যে ডাইনামিট আছে, যে জিলেটাইন আছে, সেটা দিয়ে একটা বোম বানিয়ে এখানে জাস্ট টেস্ট করে দেখেছে। পুলিশ এই থিওরিতে কাজ করতে থাকে। এবার কাজ করতে করতে গ্রামের এক একটা মানুষকে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। এবার গ্রামের মানুষদের যখন জিজ্ঞাসাবাদ শুরু হয় তখন গ্রামের মানুষরা অনেক কিছু বলতে থাকে। সেই তথ্যগুলোকে পুলিশ এক এক করে জোড়া লাগাতে থাকে। এর মধ্যে দেখা যায় যে গ্রামবাসীরা একটা জিনিস কমনলি বলছে, এই যে লাল সিং যার মাঠে এই পাম্পটা ব্লাস্ট হয়েছে এবং যার মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, এই ব্লাস্টের খানিকক্ষণ আগেই তার ওই পাম্পের পাশে এবং তার ওই মাঠের পাশে সুরেশ লোড়া বলে একজন গ্রামের মানুষকে দেখা যায়। এবার আপনি ভাবতেই পারেন এই সুরেশ লোড়ারও হয়তো এই লাল সিং এর মাঠের পাশেই হয়তো মাঠ আছে, কিন্তু পুলিশ তদন্ত করে দেখে যে এই সুরেশ লোড়ার ওই গ্রামে কোনো মাঠই নেই। কিন্তু তারপরেও ওই রাত্রেবেলা 2-3টের সময় সে কেন লাল সিং এর মাঠের পাশে গেছিল, পুলিশের মনে একটু খটকা লাগে। এবার পুলিশ ভাবে এই সুরেশ লোড়াকে আমরা একটু তুলে জিজ্ঞাসাবাদ করি যে ব্যাপারটা কি, সে এমনি গেছে নাকি অন্য কোনো কারণে গেছে। জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করলে সুরেশ লোড়া নানান রকমভাবে কথা ঘোরাতে থাকে। সে কথা ঘোরাতে ঘোরাতে হঠাৎ করেই বলে যে হ্যাঁ, এই জিনিসটা আমি করেছি। এই জিনিসটা যখন তারা ক্রাইম ব্রাঞ্চের সামনে বলে তখন ক্রাইম ব্রাঞ্চের মানুষ অবাক হয়ে যায় যে এই সুরেশ লোড়ার কাছে ডাইনামাইট এলো কোথা থেকে, জিলেটিন এলো কোথা থেকে, সে বোম বানালো কি করে, সে কিভাবে এই পাম্পে সেই জিনিসটাকে সেট করলো যে অন হলে সেটা ব্লাস্ট হবে। এটা তো টেররিস্টরা পারে বা কোনো টেকনোলজিস্ট আছে যারা বোম বানাতে পারে, তারা ছাড়া অন্য কেউ পারবে না। তাহলে সুরেশ লোড়া যে পড়াশুনো জানে না, যে খেটে কুটে খায়, যে মজদুরি খায়, সে এই জিনিসটা জানলো কি করে। যখন ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সেই লোকাল পুলিশ থানাকে এই সুরেশ লোড়ার ব্যাপারটা এক্সপ্লেইন করে বলে তখন সেই লোকাল থানার মাথায় হাত পড়ে। তার কারণ এই সুরেশ লোড়াকে তারা খুব ভালো করেই চেনে এবং আজ থেকে ঠিক 1 বছর আগে এই সুরেশ লোড়া একাধিকবার তাদের থানায় এসেছিল একটা কমপ্লেইন নিয়ে, কিন্তু তারা সেই সময় সেই জিনিসটাকে পাত্তা দেয়নি। তাহলে আসল ঘটনাটা কি? আসল ঘটনাটা হচ্ছে এটাই যে এই সুরেশ লোড়া ওই গ্রামেই মজদুরি করতো, আশেপাশের যে শহর ছিল সেখানেও মজদুরি করতো, বেশ গরিব মানুষ ছিল, কিন্তু দিন আনি দিন খাই হলেও তার ওয়াইফ ছিল, তার 2টো বাচ্চাও ছিল, সুখের একটা সংসার ছিল। তার ওয়াইফ তার হাজব্যান্ডের হেল্প করার জন্য আশেপাশের গ্রামে এবং সেই গ্রামে কয়েকটা বাড়িতে কাজ করত এবং ঠিক সেইভাবেই এই সুরেশ লোড়ার ওয়াইফ এই গ্রামের যে এক্স পঞ্চায়েত মেম্বার যার নাম হচ্ছে ভবনলাল, সেই ভবনলালের বাড়িতেও কাজ করত। একদিন যখন সে এই ভবনলালের বাড়িতে যায়, সে গিয়ে দেখতে পায় যে তার ওয়াইফ নেই, তার বাচ্চারাও নেই, পুরো বাড়িটা খালি। সে নিজের মতন কাজ করছিল, কিন্তু সেই সময় সেই বাড়িতে 3 জন মেম্বার ছিল। এক ছিল লাল সিং, দ্বিতীয় ছিল এই ভবনলাল, আর তৃতীয় ছিল দীনেশ যাদব। এদের মনে অনেক রকমের চক্রান্ত ছিল এবং সেই চক্রান্ত দরুন একা একটা মেয়েকে পেয়ে তারা সেই মেয়েটার সর্বস্ব লুট করে। এরপর সুরেশ লোড়ার ওয়াইফ তাকে হুমকি দেওয়া হয় যে তুমি যদি এই ঘটনাটা কাউকে বলো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এরপর সুরেশ লোড়ার ওয়াইফ কয়েকদিন চুপ থাকলেও তাকে আবার সেই বাড়িতে ডাকা হয়, তার আবার সম্মানহানি করা হয়। তারপর সুরেশ লোড়ার যে ওয়াইফ আছে, সুরেশ লোড়াকে এই ব্যাপারটা বলতে বাধ্য হয়। এরপর সুরেশ এবং তার ওয়াইফ ডিসাইড করে যে আমরা এই লজ্জা কোথায় রাখবো, আমরা কি পুলিশকে গিয়ে কমপ্লেন করব, পুলিশ কি আমাদের কমপ্লেন শুনবে। অনেক কিছুর পর তারা ডিসাইড করে যে হ্যাঁ, আমরা পুলিশের কাছে যাব এবং আমরা নিশ্চয়ই জাস্টিস পাবো। প্রথমে সুরেশ পুলিশের কাছে যায়, পুলিশ কমপ্লেন তো নেয়নি, তাদেরকে উল্টে তাড়িয়ে দেয়। দ্বিতীয়বার যায়, তখন সুরেশ বুঝতে পারে যে এই যে এক্স পঞ্চায়েত মেম্বার আছে ভবনলাল, এর সাথে পুলিশের সেটিংস আছে, তাদেরকে ওই থানা থেকে তাড়িয়ে দেওয়া হয়। তৃতীয়বার সুরেশ যখন এই থানাতে যায় তখন সুরেশকে রীতিমতন পুলিশ হুমকি দেয়, যদি সে আবার পুলিশ স্টেশনে আসে তাহলে তার এগেনস্টে এবং তার ওয়াইফের এগেনস্টে উল্টে কেস লাগিয়ে দেওয়া হবে, মিথ্যে কেস লাগিয়ে দেওয়া হবে, যার ফলে তারা জেলে সারা জীবন পচবে। এরপর
সুরেশ ভাবে যে পুলিশ থানায় গিয়ে কোনো লাভ নেই, আমার ওয়াইফের প্রতি যে ইনজাস্টিসটা হয়েছে সেটাকে আমি রিভেঞ্জ নেব। সে রিভেঞ্জ সে কীভাবে নেবে সে সেটা ডিসাইড করতে থাকে। প্রথমে ভাবে এই তিনজনকে সে খুন করবে, কিন্তু সে এটাও চাইছিল না যে সে খুন করে ধরা পড়ে জেলে চলে যাক এবং তার ওয়াইফের বেনিফিট অন্যান্য পুরুষ মানুষরা নিক। বিকজ সে এটা বুঝতে পেরে গেছিল যে এই বাজারে অনেক পুরুষ মানুষ আছে যারা একা একটা মহিলাকে বেনিফিট নিতে চায়। সেই সময় সে অনেকের সাথে এরকমভাবে কথা বলতে থাকে। এই সুরেশের ঝাড়খণ্ডে একটা আত্মীয় ছিল। এবার ঝাড়খণ্ড ব্যাপারে আপনি যদি একটুও জানেন তাহলে আপনি জানবেন যে এটা ভারতের একটা খনিজ ভাণ্ডার। এই রাজ্যে প্রচুর খনিজ পাওয়া যায়। এই সুরেশের এক আত্মীয় সেই রকমই একটা খনিতে কাজ করত এবং সেই খনিতে কাজ করার দরুন সে খুব ভালো করে জানতো যে কিভাবে ডাইনামিট এবং জিলেটিন দিয়ে বোম বানানো যায় এবং সেটাকে কিভাবে টাইমার দিয়ে একটা বোম ব্লাস্টও করা যায়। সুরেশ বলে যে আমার ওয়াইফের সাথে এরকম হয়েছে, তুমি কি আমাকে সাহায্য করবে? তার সেই আত্মীয় এক কথায় রাজি হয়ে যায় এবং একটা বোম বানিয়ে এই সুরেশকে দেয়। সুরেশের প্রথম টার্গেট ছিল ভবনলাল, কিন্তু ভবনলাল ভাগ্যের জোরে কোনো রকমভাবে বেঁচে যায়, কিন্তু লাল সিং সেই জিনিসটা থেকে বাঁচতে পারেনি। এই কারণে তার প্রাণটা পর্যন্ত চলে যায়। এরপর পুলিশ এবং ক্রাইম ব্রাঞ্চ এই সুরেশকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করলেও পুলিশ লজ্জায় মুখ দেখাতে পারছিল না, তার কারণ আজ থেকে 1 বছর আগে তার ওয়াইফের প্রতি যে ইনজাস্টিসটা হয়েছিল সেই সময় সেই কেসটা নিয়ে যদি এই তিনজনকে অ্যারেস্ট করা হতো তাহলে আজকে এই বোম ব্লাস্টের ঘটনাটা হতোই না। তো এরপর পুলিশ যেমন সুরেশকে অ্যারেস্ট করে, তার সাথে সাথে তার যে আত্মীয় আছে তাকেও অ্যারেস্ট করে, তার ওয়াইফকেও অ্যারেস্ট করে এবং তার সাথে সাথে ভবনলাল এবং আরেকজন দোষী দীনেশ যাদবকেও অ্যারেস্ট করা হয়। বর্তমানে এই কেসটা কোর্টে আছে এবং এরা সবাই বর্তমানে জেলে আছে। এই রকম ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।